রিয়াজ আব্বাসী আর সৈয়দা দ্যুতি। আমি প্রথমেই বলছি, আমি ইরা জেনিত বলছি। আমার সঙ্গে আছে রিয়াজ আব্বাসী এবং সৈয়দা দ্যুতি। এরা এসেছে কবিতার ঝুড়ি নিয়ে। দেখা যাক কার। প্রথমেই আমি অনুরোধ করব আমাদের আজকের আকর্ষণ, আজকের নক্ষত্র রিয়াজ আব্বাসীকে তার প্রথম পরিবেশনা এবং তার সম্পর্কে খুব সামান্য কিছু আমাদের সাথে শেয়ার করে। যেমন আমি বলে নেই কি কি শেয়ার করতে হবে। অবশ্যই সেটা হচ্ছে যে সে কবে থেকে কবিতা লিখছে। আমরা জানি সে টুকটাক কবিতা লেখে এবং খুবই ভালো লিখে, চমৎকার লিখে। তার একটা কবিতা আমি পাঠ করব কিছুক্ষণের মধ্যেই। এবং দেখা যাচ্ছে যে তার কবিতা লেখার কারণটা কি ছিল, কি কারণে সে কবিতা লিখতে অনুপ্রাণিত বোধ করেছে, কেন সে কবিতা লেখা শুরু করেছে এবং তার প্রথম কবিতার নাম কি। এবং তারপরে সে যদি পছন্দ করে, তার প্রথম কবিতার নাম যদি আমার কবিতার সাথে মিলে যায় তাহলে প্রথম কবিতাটা আমি পড়বো। আর যদি তার প্রথম কবিতাটার সাথে দ্যুতির পছন্দ করা কবিতা মিলে যায় তাহলে দ্যুতি পড়বে। রাজি? ওকে, ঠিক হ্যাঁ, আছে। ওকে। আচ্ছা, আমি একটু শুরু করি হচ্ছে, আমি যদি বলি যে বাংলা সাহিত্যে আমার পদচারণা লাস্ট ২-৩ বছর থেকে। আচ্ছা। তার আগ থেকে আমি ওইভাবে বাংলা সাহিত্যে অ্যাক্টিভ ছিলাম না। অ্যান্ড দেন আস্তে আস্তে যখন আমি আবৃত্তি শুরু করি, তখন থেকে মানুষ যখন পছন্দ করা শুরু করলো, আসলে মানে তথাকথিত আবৃত্তির যেই ধারাটা আছে সেখান থেকে বের হয়ে এসে একটু ডাউন টু আর্থ হয়ে কথা বলার মতো করে যখন আমি বলতে শুরু করলাম, দেখলাম অনেকেই পছন্দ করছে। তার মধ্যে থেকে অনেকেই আবার সালমান ভাইয়ের লেখাগুলো আমার থেকে শুনতে অনেক পছন্দ করতো। সেখান থেকে আসলে আমি যদি বলি যাত্রা শুরু। আর কবিতা আসলে আমার মনে হয় কি, কবিতা হচ্ছে যার উপরে ভর করে নিজের মনের কথাগুলো বলে ফেলা যায়, খুব একদম তাই। অকপটে বলে ফেলা একদম যায়। ঠিক, আর একদম ঠিক। ওই জায়গাটায় কোনো বাইন্ডিংস থাকে না, কোনো বাধা থাকে না, নিজের মতো করে নিজের কথাগুলো বলে ফেলার স্বাধীনতা থাকে। আর তাই সেই স্বাধীনতাটাকে পূর্ণ স্বাধীনতায় পরিণত করে আমি আসলে লেখা শুরু করি। আহ, আমি আমার পরিচয় দেওয়ার মতো ওরকম বড় কোনো পরিচয় নেই, তবে আমার একটা বই খুব শীঘ্রই আসছে। সেটা হচ্ছে মেয়াদ উত্তীর্ণ ২০। আরও কয়েকটা বই পাইপলাইনে আছে। তার মধ্যে আরেকটা বইয়ের নাম হচ্ছে বইটির কোনো নাম নেই। আহ, আর সামনের বইমেলা দেখা যাক কি হয়, যেহেতু বইমেলা পেছালো। আর একটা ব্যাপার, আমি আসলে মাঝে মধ্যেই যদি সুযোগ পাই কোনো কিছু বলার, তাহলে আমি সালমান ভাইয়ের একটা কবিতা দিয়েই আসলে বলতে শুরু করি। সেটা হচ্ছে আমারে ভুইলা যায়েন না প্লিজ। আমি চাই আজকের এই কবিতার আড্ডাটা আমি এই কবিতাটা দিয়েই শুরু করতে। জিনাত আপু, আপনি বললে আমি শুরু করি। আমি জেনিত, জিনাত না। জেনিত আপু, সরি আপু, সরি, জেনিত আপু। ঠিক আছে। আমারে ভুইলা যায়েন না প্লিজ, ভুল কইরাও যদি ভুইলা যান, আমি জানলে কষ্ট পামো। জীবনে কত অপ্রয়োজনীয় জিনিসই তো আমরা মনে রাইখা দেই। এই যেমন দূরের পথে হাঁটতে গিয়া কবে কোথায় কোন পথে হোঁচট খাইলাম, অদেখা তার কাটায় লাইগা শখের জামাটা ছিঁড়া গেল, কিংবা ভিড়ের ভেতর লোকাল বাসে ওঠার সময় কেউ একজন হাতটা ধইরা টাইনা তুললো। এমন অপ্রয়োজনীয় অনেক কিছুই থাকে যা আমাদের মনে না রাখলেও চলতো, কিন্তু আমাদের মনে থাকে, আমরা মনে রাখি। আপনারা আমাদের ভুলা যায়েন না, মনের এক কোণে রাইখা দিয়েন। ফুল হয়ে যাওয়া ফোনের স্টোরেজের মতো যদি কখনো মনের মেমরি পরিপূর্ণ হয়ে যায়, যদি স্টোরেজের অভাবেই কোনো কিছু ডিলিট করা লাগে, আপনারা অন্য কিছু ডিলিট করেন, তবু আমাদের থাকতে দিয়েন মনে, যত্নে রাখেন কিংবা অযতনে। কি চমৎকার। মনে রাখেন। মনে রাখবো, মনে রাখবো। জি। মনের কোণে কেন, মনের অনেকটা জুড়েই রাখবো। ওকে। এরপরে আমি দ্যুতিকে অনুরোধ করব তার কবিতায় আসার পদচারণার স্মৃতিটা আমাদের সাথে শেয়ার করে তার প্রথম পরিবেশনা আমাদের সাথে শেয়ার করুন। ঠিক আছে। আমার কবিতা লেখা শুরু হয় যখন আমি ক্লাস 5-এ পড়ি। তখন থেকে আমি লেখালেখির সাথে আছি। তবে আমার লেখাগুলোকে মানে আমি ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে কখনোই ছাড়তাম না।
আমার লেখাগুলো আমার জার্নালেই সীমাবদ্ধ ছিল। আমার এত বিশাল ডায়েরি এবং খাতার জমে গেছে লিখতে 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 লিখতে। তো আব্বু যেদিন মানে চলে গেলেন আমাকে ছেড়ে, তখন আলটিমেটলি আমার ভেতরে কি একজন মানে কথা বলে উঠলো যে তুমি লিখো, তোমার অনুভূতিগুলোকে তুমি প্রকাশ করো। তো আমার প্রথম সোশ্যাল মিডিয়ায় কথোপকথনটা ছিল মানে বাবাকে নিয়ে লেখা, ঠিক আছে। তো এখন যদি বলা যায় তো আমি সেই কথোপকথনটা মানে পড়তে চাই, বাবাকে নিয়ে যেটা আমি লিখেছিলাম। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি শুরু করছি। জাস্ট এ মিনিট, আমার একটু বের করতে সময় লাগবে। এটা লিখেছিলাম একটা ভ্রমণের চিন্তা করে, যে বাবাকে খুব মিস করছি। বাবার সাথে প্রথম ভ্রমণ করেছিলাম ট্রেনে। আর আরেকটা আছে, মানে পরপর আমি এই দুটো করব, খুব ছোট্ট ছোট্ট কথোপকথন, ঠিক আছে। প্রথমটা ছিল বাবাকে নিয়ে ভ্রমণের ইয়েটা। বাবা, একটি বটগাছ ও ভরসার স্থান, যা আমরা ছেলেমেয়েরা অনেক পরে বুঝতে পারি। আমার জীবনে বাবা দিবস নিয়ে ছোট্ট একটা ঘটনা আজকে তুলে ধরবো। তখন আমি 3য় শ্রেণীর ছাত্রী। সকাল 9:20, ফুলের তোড়া হাতে বাবার অফিসে ঢুকছি। বাবা দেখে মনে হলো মনটা হয়তো বা ভার হয়ে আছে। কাছে গেলাম খুব ভয়ে ভয়ে। আস্তে করে বাবার বাঁ হাতটা ধরে বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা, বাবা কি হয়েছে? তোমার মন খারাপ কেন? আমি কি কোনো দুষ্টুমি করে ফেলেছি? বাবা আমার দিকে তাকালো। কি যেন খুঁজছে বাবা আমার চোখে। বাবার সেই চাহনিটায় খুশি ছিল, হাহাকার ছিল নাকি আনন্দ ছিল সেটা আমি বুঝতে পারিনি। যাই হোক, ফিরে আসি গল্পে। বাবা বলল, কই, কিছু হয়নি তো মা? মিথ্যে বলছিল, বুঝতে পেরেছিলাম। তোর হাতে কিসের ফুল? বাবা, তোমার জন্য এনেছি। তা কি উপলক্ষে? আজকে বাবা দিবস। আজকে বাবা দিবস বাবা, সেজন্য। তাই বলি, যেখানে জংলি পাখি পালিয়ে বেড়ায় সে আজ অফিসে ফুল নিয়ে এলো কিভাবে? আমি লজ্জায় লাল। সরি বাবা। ওরে পাগলি, হায়, আজকে সারাদিন তোকে নিয়ে ঘুরবো। ব্যাস, আমার খুশি দেখে কে? বাবার সাথে ঘুরবো এই তো হাতে চাঁদ পাবার মতো। বাবা আমায় স্টেশনে নিয়ে গেল। কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলাম, বাবা, স্টেশনে কেন এসেছি আমরা? কোথায় যাব? আজকে হারিয়ে যাব, বাবা বলল। বাবা, কোথায় হারিয়ে যাব? জানি না। আমি ফ্যাল ফ্যাল করে বাবার দিকে তাকিয়ে আছি। বোঝার চেষ্টা করছি বাবা কি বোঝাতে চাইছেন। ছোটবেলা থেকেই বাবাকে খুব রহস্যময় ভাবে দেখে এসেছি। বাবা মানুষটা খুব চুপচাপ, রাশভারী এবং গম্ভীর। হঠাৎ সেই মানুষটার এতটা সহজ হয়ে যাওয়া আমায় একটু অবাক করেছে। বাবার হাত ধরে চুপচাপ স্টেশনে ট্রেনের অপেক্ষা করতে লাগলাম। জীবনের প্রথম ট্রেন ভ্রমণ বাবার সাথে, এ তো আনন্দে আত্মহারা হওয়ার মতো বিষয়। ট্রেন আসলো ঠিক 12টায়। বাবা আর আমি উঠে পড়লাম। আমরা দুজন মুখোমুখি বসে আছি। বাবা তার শিকারের গল্প বলছেন আমাকে, আমিও গেলছি। কথা প্রসঙ্গে দাদা সর্দার আহসানুল্লাহর কথা উঠে এলো। দাদুকে বাবার মুখে মুখেই চিনি। তিনি ছিলেন 5 পঞ্চায়েত সর্দার। আমি ছোট্টটি সরল মনে জিজ্ঞেস করে বসলাম, বাবা, দাদু কি তোমায় এভাবে ঘুরতে নিয়ে গেছে? হঠাৎ দেখলাম বাবার চোখ অশ্রুতে ভরে উঠল। ইতোমধ্যে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে গেছি। জায়গাটা ছিল গাজীপুর। প্রথম ট্রেন ভ্রমণ বাবার সাথে গাজীপুরে। সারাদিন ঘুরে সন্ধ্যায় আবার বাড়ি ফেরা। পুরো সময়টা জুড়ে একই প্রশ্ন মাথায় ঘুরছে,
দাদু ভাই কি আমার বাবাকে আমার মতো করে ঘুরতে নিয়ে যাননি কোথাও? ট্রেনে উঠে পড়লাম, আবার বাবাকে প্রশ্ন করছি, বাবা বলো না, দাদু কি তোমায় নিয়ে বেড়াতে যেতেন না? বাবা হাসির ভান ধরলো, বলল, আমি ক্লাস 8-এ পড়তাম তখন, যখন আমি বাবার ছিন্ন ভিন্ন লাশ দেখেছিলাম। তার কিছু বছর পর মাও চলে যান, আমি হারিয়ে যাই একা। আমি বনে ঘুরে ঘুরে শিকার করে বেড়াতাম, তোর ফুপিরা আমাকে হেয় করত, অবহেলা করত, বুঝতাম, কিছু বলতাম না, নিজেকে সরিয়ে নিয়েছিলাম। মুখে সেই কৃত্রিম হাসিটা লেগেই আছে। সেই ছোট্ট দুটিটি বাবার কৃত্রিম হাসি বুঝে ফেলেছিল। বললাম, আমি তো তোমার মা বাবা, মা তো চলে যায়নি, এই যে দেখো, এই যে আমি আছি তো। বলেই লাফ দিয়ে বাবার ঘাড়ে ঝুলে পড়লাম। আর বাবাও বুকে জড়িয়ে নিলেন। বাবা কাঁদছেন, হালকা হালকা কাঁপছে তার শরীর, আমি বুঝতে পারছি। শুধু জড়িয়ে ধরে থাকলাম শক্ত করে। বললাম, বাবা, আমার লক্ষ্মী বাবা, আমিই তো তোমার মা, তুমি আর বলো না তোমার মা নেই। আজ 3 বছর বাবা ছাড়া বাবা দিবস কাটাচ্ছি। দুতিমা বলে কেউ আর বাড়ি মাথায় তুলে না। বাবার আবদারগুলো মনে পড়ে ভীষণ ভাবে। দুতি, চা বানিয়ে আন। দুতিমা, শিউলি ফুল দেখতে ইচ্ছে করছে আজ। কথাগুলো শোনার জন্য ভেতরটা উথাল পাথাল করে, কিন্তু বাবা যে আর নেই। ওপারে ভালো থেকো বাবা, ভালোবাসি, ভীষণ ভালোবাসি। ধন্যবাদ, একটু বড় হয়ে গেছে। অসাধারণ, অসাধারণ, দারুণ। এটাই ছিল আমার প্রথম বাবাকে কেন্দ্র করে কিছু লেখা, এবং এরপরেও আমি পড়বো। তবে আমি এখন জেনি তাপুর কাছে চলে যেতে চাই। আপু, একটা কবিতা শোনাও। আগে আমরা শুভেচ্ছা বার্তা নিয়ে নেই। আমাদের প্রথম শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে আমাদের প্রিয় ছোট ভাই হুজাইফা আল মাহমুদ। বলছে, চলে এসেছি, সবাইকে কি দারুণ লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আমি বসে বসে শেয়ার দিলাম। এবার পালা রিয়াজ আর দুতির। শেয়ার দিয়ে দাও। তোমাদের কাছে আমি পাঠিয়ে দিয়েছি। আমরা যদি শেয়ার না দিই আমাদের ভিউ আসবে না, ভিউ না আসলে আমাদের বন্ধুরা জানতেও পারবে না, পরে রাগ করবে। আমি শেয়ার করে দিচ্ছি। জি, আর আমি ইনবক্সে পাঠিয়ে দিই বন্ধুদেরকে। প্রথম কবিতা, তাই না? জি। আমিও খুব ছোটবেলা থেকে লিখি। লেখালেখিটা শুরু হয়েছে আমার 10 বছর বয়স থেকে। যখন আমার বয়স 10 তখন থেকে। আমার আম্মু আমাকে আমার প্রথম জন্মদিনে, মানে 10 বছরের জন্মদিনে আমাকে একটা ডায়েরি গিফট করেছিল। তো ডায়েরিটাতে বলেছিল যে তোমার যা ভালো লাগে লিখবা, যা কিছু ভালো লাগে লিখবা, যার যা কিছু ভালো লাগে তাই তুলে নিবা। আমি তখন অনেক বই পড়তাম, ছোটখাটো বই, ইসবস ফেবলস, তারপরে এগুলো। এখান থেকে টুকটাক টুকটাক তুলা শুরু করলাম আমার ডায়েরিতে। তারপরে একদিন কি মনে করে আমি নিজেই 2-4 লাইন লেখা শুরু করলাম। এভাবেই আমার লেখা শুরু। আম্মু আমার লেখাগুলো আমারই হ্যান্ডরাইটিং এ, তখন রুল টানা কাগজ পাওয়া যেত না, আমি অনেক আগের মানুষ, তখন সাদা কাগজ বিক্রি হতো। তখন দিস্তার সাদা কাগজে আম্মু লাইন টানলো স্কেল দিয়ে, দিয়ে আম্মু আমাকে ওই জিনিসগুলাকে ফ্রেশ করে লেখাতো, লিখিয়ে কচিকাচার আসর ইত্তেফাক আর অবজারভার এর গিয়াং অবজারভারে পাঠিয়ে দিত আমার লেখা। তারপরে ওরা আমার লেখা ছাপানো শুরু করলো। লেখার অক্ষরে আম্মু যতটা খুশি হতো অতটা খুশি আমি বুঝতাম না। এত ছোট ছিলাম যে ওটা আমি বুঝতাম না যে আমার লেখা ছাপা হয়েছে বা অমুক তমুক। এখন বুঝি যে না আসলে। আর তারপরে রেডিও টিভিতে প্রোগ্রাম করা শুরু করলাম। আমার প্রথম রেডিও প্রোগ্রাম আমার 3 বছর বয়সে। আমি একটু আগেই কথা বলা শুরু করেছিলাম। আমার প্রথম কবিতা ছিল ছোট্ট গোল রুটি। ছোট্ট গোল রুটি চলছে গুটি গুটি, গবের ধানা চেয়েছে। খুব মজার একটা। এই কবিতাটা জুড়োতে দিলাম যেই পালিয়ে এলাম সেই। পালিয়ে এলাম সেই।
এই কবিতা। আচ্ছা, আমরা আরো কিছু শুভেচ্ছা বার্তা পেয়ে গেছি গল্পে গল্পে। রিয়াজ আব্বাসী ভাইয়ের ড্রেসটা দারুণ, আসলেই দারুণ। আরো বলছে নিঘাত করিম চলে এসেছে, আমাদের বন্ধু। সবার প্রতি অনেক ভালোবাসা, জেরিতের কাহিনী শুনে ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। আরো হুজাইফা লিখেছে রিয়াজ আব্বাসী ভাইয়ের খাটটা কি বিয়ে গিফট পেয়েছেন? ভালোই কারুকার্য। এটার উত্তর রিয়াজ আব্বাসী দিবে, আমি জানি না। না না না, এইটা আমি গিফট পাইনি। আর আমার ওই পাশের রুমে হচ্ছে কাজ চলতেছে, আমার স্টুডিওর কাজ এখনো শেষ হয়নি, আমি রিডেকোরেট করছি। এর জন্যই আসলে এরকম ইনফর্মাল জায়গাতে বসে ইয়ে করা। বাট আমার আগে যে স্টুডিওটা ছিল ওইটা একটু মানে ভেঙে নতুন করে করার কাজ চলতেছে আর কি। আর এটা গিফট পাইনি বাই দ্য ওয়ে, এটা আমার অনেক ছোটবেলা থেকেই খাটটা আমার রুমেই, এর মালিক আমি। আমাদের আরিয়ান স্নিগ্ধ চলে এসেছেন, লিখেছে আসসালামু আলাইকুম রিয়াজ ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা কতটুকুতে ছিলাম? আমরা এবার আপনার থেকে একটা কবিতা শোনার অপেক্ষায় ছিলাম। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, কবিতার নাম মেয়াদ উত্তীর্ণ বিষ। লিখেছে রিয়াজ আব্বাসী, কণ্ঠে আমি ইরা জেনেদ। লুকিয়ে রাখা পুরনো কিছু দুঃখের খোঁজ নিতে গিয়ে জানতে পারলাম তারা নাকি দল বেঁধে সময়ের সাথে সাথে বিষ হয়ে গেছে। দুঃখে জর্জরিত ভয়ঙ্কর বিষ, যাদের ভেতর তো রাসায়নিক বিক্রিয়া হয় না, হয়েছে মূলত পাশায়নিক বিক্রিয়ার। কোনো কিছু তোয়াক্কা না করেই যে মানুষটা তার ভেতরের সব দুঃখ নিংড়ে দিয়েছিল, সেই পাষাণ হৃদয়ের ছোঁয়া কিছুটা লেগেছিল দুঃখগুলোর গায়ে। সেখান থেকেই এই পাশায়নিক বিক্রিয়া, যাতে সাধারণ দুঃখগুলো রূপান্তরিত হয়েছে বিষাক্ত বিষে। আর সে বিষে আমার শরীর প্রায় নীল হয়ে আসে। সেই নীল হয়ে যাওয়া শরীরে কোনো অ্যান্টিসেপটিক অথবা অ্যান্টিবায়োটিক কাজ করে না। জামা কাপড়ের নিচে যেমন ঢাকা থাকে নগ্ন শরীর, তেমনি মুখ মুখোশের আড়ালে নীল রং ঢেকেই থাকে। একদিন হঠাৎ আমার টলমলো চোখ খুঁজে পেল সেই বিষের কৌটা। আমি চমকে উঠি, এ কি, এ বিষের কৌটার গায়ে কোনো মেয়াদ উত্তীর্ণ এর তারিখ দেওয়া নেই কেন? আমি চিন্তায় পড়ে যাই। এমনিতেই বিষ, তার উপরে নেই কোনো নির্দিষ্ট মেয়াদ। তাহলে সেটা কি আর কাজ করে না, নাকি হয়ে ওঠে আরো ভয়ঙ্কর, অনেকটা রেড ওয়াইনের মতো? বয়স বাড়ার সাথে সাথে এর মাদকতাও বাড়তে থাকে। এসব নিতান্তই আমার ধারণা, সুস্পষ্টভাবে জানা নেই। তবে আমি জেনেছি এই বিষের কৌটা, যার গায়ে নেই মেয়াদ উত্তীর্ণ এর তারিখ, সে বিষের নাম আপনি। জি, এটা আপনি ব্র্যান্ডের বিষ, আমরণ আর আজীবন মেয়াদি। ধন্যবাদ। কি দারুণ, কি দারুণ, কি দারুণ! অসাধারণ, অসাধারণ। অসাধারণ আপু, তোমার পাঠ সবসময় আমার পছন্দ। থ্যাংক ইউ সো মাচ, তোমাদের পাঠ আরো সুন্দর। আমি আরেকটা শুভেচ্ছা বার্তা পেয়ে গেছি। আরিয়ান স্নিগ্ধ লিখছে রিয়াজ ভাই ভুলে গেছেন বোধহয়, আপনি আবৃত্তিগুলা জাস্ট হৃদয় ছোঁয়া। হ্যাঁ, হৃদয় ছোঁয়া, ভুলে যায়নি, আমি বলছি। একদমই ভুলে যায়নি। হুজাইফা আল মাহমুদ বলছে বাহ কি দারুণ কবিতা, মেয়াদ উত্তীর্ণ বিষ, আবৃত্তিটাও ভালো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ হুজাইফা, থ্যাংক ইউ সো মাচ। এবার এবার পালা রিয়াজের। তবে আমি আরেকটা বন্ধু পেয়ে গেছি খুব নতুন, সে হচ্ছে গিয়ে আমাতুল্লাহ তোফা। আসসালামু আলাইকুম কথা বন্ধু। ওয়ালাইকুম আসসালাম।
ওয়ালাইকুম আসসালাম। আশা করি ভালোই আছো তোফা আপু। আপু, আপনি যে কবিতাটা পাঠ করলেন মাত্র, ওই কবিতার উপরে বেস করি আসলে আমার ওই বইটার নাম দেয়া হচ্ছে মেয়াদ উত্তীর্ণ ২০। আর আমার মনে হয় যে আমরা যারা আহ, কবিতা পছন্দ করি বা ভাঙনের সুরে সুর মেলাতে পছন্দ করি, তাদেরই এই বিষের মতোই কিছু একটা থাকে যার কোনো মেয়াদ থাকে না। আর ধীরে ধীরে সেই বিষের তীব্রতা হয়তো বাড়তেই থাকে। সেই জায়গা থেকে লেখা। আমি এবার একটু আমাকে নিয়ে একটা লেখা আপনাদেরকে পড়ে শোনাই যে, এক জীবনে বৃহৎ কোনো স্বপ্ন আমার নাই, সবাই কি হয় শিল্পপতি, ধপধপে কোটটাই, হলাম না হয় একলা বিকেল, চোখে ঘুমের লাই, কিংবা কোনো নাম না জানা পাড়ার বাকের ভাই, তাও যদি কেউ প্রশ্ন ছড়ে কোনটা তোমার চাই, বলবো আমি মিসির আলির একলা জীবনটাই। আমি ভীষণ একলা থাকা মানুষ, আমি ভীষণ আমার ভেতর থাকি, যত্ন করে খুব খেয়ালে রোজ আমি তারে আমার ভেতর রাখি। আমি ভীষণ অভিমানের মেঘ, আমি ভীষণ ক্লান্ত একা ভোর, কষ্টগুলো রোজ জমিয়ে ভাবি সুখগুলো সব না হয় থাকুক তোর। আমি ভীষণ মন খারাপের দিন, আমি ভীষণ কান্না মাখা রোদ, অশ্রুগুলো বর্ষা জলে ভাসাই, ঋণগুলো না ঋণগুলো না হয় ঋণগুলো সব না হয় হলো শোধ। আমি ভীষণ স্মৃতির খেরো খাতা, মলার জোরে হাজার আঁকি বুকি, আমি ভীষণ একলা থাকা মানুষ, আমি তারে আমার ভেতর রাখি। আহ, এটা হচ্ছে এই আমাকে নিয়ে এই লেখার আমি শুরু করেছিলাম যে লেখাটা দিয়ে, সেটা হচ্ছে আল নাহিয়ান ভাইয়ের লেখা, আর শেষ করলাম সাদাত হোসেন ভাইয়ের। হ্যাঁ, আমি ভীষণ একলা থাকা মানুষ। চমৎকার আবৃত্তি হয়েছে, চমৎকার অনুভূতির প্রকাশ হয়েছে। আমরা আরো কিছু শুভেচ্ছা বার্তা পেয়ে গেছি। আমাতুল্লাহ তোফা বলছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি গো ভাইয়া, তুমি কেমন আছো? আপারাই বা কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আরো চলে এসেছে, কই আসছে না কেন? এসে গেছে হুজাইফা আল মাহমুদ, বাহ দারুণ কবিতা, দারুণ আবৃত্তি, জোস রিয়াজ ভাই। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক বলতে ইউ। হবে না কে এসছে। একটু সবাই যদি ভালোবেসে লাইভটা শেয়ার করে দিত তাহলে আমাদের আরো বন্ধু পাওয়া যেত। ঠিক আছে, এবার আবৃত্তি করবার পালা দুতির। ওকে, এবার আমি যে কবিতাটা পাঠ করছি সেটা সাফিকা জহুরা জেসি আপুর লেখা। একটুখানি সময় হবে? তোমার কাছে কি একটুখানি হবে সময়? আমি তোমায় নিয়ে হারাতে চাই, কেবল গাংচিলেরা ছাড়া কেউ জানবে না আমরা কোথায়। একটুখানি হবে গো সময়, ভরা জোয়ার জ্যোৎস্না ছড়াবে হৃদয় আঙিনায়, জোনাকিরা সাক্ষী রবে আমাদের এক হওয়ায়। বলো না, একটুখানি সময় দেবে আমায়? মাথার উপর বিস্তীর্ণ নীলাকাশ, নিচে গভীর নীল সমুদ্র, এই দুই নীলের মাঝে হারিয়ে জন্ম দেব আমাদের নীল গল্প। তুমি আসবে কি আমার সাথে একটু নিরালায়? যদি তোমার হাতে হয় সময়, একদিন তোমায় নিয়ে নিখোঁজ হব, শূন্য দু চোখ স্বপ্নে স্বপ্নে ভরিয়ে দেব, শূন্য হৃদয়ে ভালোবাসা ছড়িয়ে দেব, বাতাসের সাথে উড়িয়ে দেব চাপা কষ্টের আর্তনাদ, আকাশ পানে ছুঁড়ে দেব জমে থাকা সকল বিষাদ, সাগরের ঢেউয়ে ভাসিয়ে দেব না পাওয়ার যত দীর্ঘশ্বাস। যদি দাও সময় নিয়ে আমায় বিশ্বাস, চোরাবালিতে মিশিয়ে দেব ভেতরে জমে থাকা দুঃখ গ্লানি, নতুন গানে মুখরিত হব, নতুন পরিমায় সুর বাঁধব, তুমি আমার হবে জানি, আমি তোমার হব মানে। হবে কি সময় তোমার একটুখানি?
দাও না গো আমায় একটু সময়, আমি তোমার হতে চাই, আমি তোমার হতে চাই। ধন্যবাদ। দারুণ, 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 দারুণ। Thank you. ধন্যবাদ ভাইয়া। তবে আপনার মতো পারিনি, আপনি অসাধারণ আবৃত্তি করেন। আমরা আহ, পেয়েছি শুভেচ্ছা বার্তা আমাতুল্লাহ তোফার কাছ থেকে। বাহ, শারমিন জাহান চলে এসেছে, আমাদের ক্রিয়েটর অ্যাডমিন অফ মনের জানানা গ্রুপ। খুব সুন্দর আবৃত্তি দুটির, থ্যাংক ইউ সো ধন্যবাদ মাচ, আপু। দিস ইজ আ লট। দুটির আবৃত্তি অসাধারণ হয়েছে। হুজাইফা আল মাহমুদ, নিঘাত থ্যাংক করিম ইউ। লিখেছে না না, আমাতুল্লাহ তোফা লিখেছে চমৎকার আবৃত্তি আপু, নিঘাত করিম চমৎকার। মধুবন্তী আপু চলে এসছে, শুভ সময়, শুভ সময় মধুবন্তী আপু। আজকে আমার একটাই অনুষ্ঠান হচ্ছে, আরেকটা যেটা দেখেছেন সেটা 1 সপ্তাহ পুরনো, ওটাতে আলাম বাঙালি এসেছিলেন। এবার এসেছেন রিয়াজ আব্বাসী। দুটি অপূর্ব তোমার আবৃত্তি, থ্যাংক ইউ সো মাচ হাবিবা খানম। নিহার রয় চলে এসছে, আমার বাবার বাড়ির মানুষ। আবৃত্তির মাধ্যমে দুটি আপু তার আলো ছড়িয়ে দিল। চমৎকার, চমৎকার, চমৎকার সে হতেই হবে, যে এই বিষয়ে অমৎকার। পালা পরিক্রমায় এবার পালা আমার। পাঠ করছি নেট থেকে নেওয়া একটা কবিতা, Ode to a Gentle Flame. No tremor stirs the quiet air between us, no fevered pulse, no restless, reaching hands. Instead, a calm like moonlight on still water, where hearts can float and need no promised lands. You are the pause that turns my thought to laughter, the echo to a room that feels like home, a lantern held through storms and tender silence, a truth that asks for nothing of its own. Our love is carved of trust, not longing's ember, a steady glow that runs but does not burn, a constant note within life's fleeting music, a place to rest, not ache, not yearn. Let others chase the wild, consuming fire. Ours is the candle's softer, patient hue. For in your gaze I find a quiet splendor, a love unbound by want, yet deeply true. Thank you so much. ওয়াও, 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 অসাধারণ আপু। অসাধারণ, একদমই তাই। এই আমি কিছু কবিতা বার্তা নিয়ে নেই। হাবিবা খানম আপা বলছেন দুটি অপূর্ব তোমার আবৃত্তি। নিহার রয় বলছেন আবৃত্তির মাধ্যমে দুটি আপু আছে, এটা পড়ে ফেলেছে। হাবিবা খানম আপা আবারও বলছেন, হাবিবা বলছে একরাশ মুগ্ধতা দুটি। নিশ্চয়ই চিনেছে সে, অবশ্যই জি জি চিনেছে। আপু। নিখাত করিম আপা বলছেন জেনিত সেই কবিতাটা আবৃত্তি করো যেটা আমি অনুরোধ করেছিলাম। এই কবিতাটা একটু যদি আমার ইনবক্সে টোকা দিয়ে বলে দিতেন কোনটা। নিখাত করিম আপুকে বলছি। আর হাবিবা খানম আপা বলছেন দুটি অপরূপা দেখতে তুমি, আবৃত্তিও অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ অফকোর্স। আপু। একদমই, একদমই। এবার পালা আমাদের নক্ষত্রের রাত নামবে আজ ইরা জেনিত শোতে। আচ্ছা, এসেছেন রিয়াজ আব্বাসী এবং দুতি, সৈয়দা দুতি। আমি আহ, ইরা জেনিত অনুরোধ করছি রিয়াজ আব্বাসীকে তার পরবর্তী পরিবেশনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আপু যখন বললেন না রাত নামবে, আমার এই রাত নিয়ে একটা সুন্দর ভিডিও বেশ ভাইরাল হয়েছিল। সেটা হচ্ছে সালমান মাহমুদ ভাইয়ের যে ওই যে তুমি কি রাতে ঘুমাও না, এটা একটু পড়ে শোনাই। একদম লেখাটার নাম হচ্ছে প্রযত্নে। এটা অবশ্য সবাই রিলেট করতে পারে, মানে প্রেমের সময়কালটাতে রাতের বেলাতে কথা হতো না এমন প্রেম খুব কম। আর সে জায়গা থেকে এই সময়ে যেই কথাগুলো এই লেখাটার মাধ্যমে উঠে এসছে সেটা সবারই মনের কথা আমার মনে হয়। আমি একটু পড়ে শোনাই, আহ, আশা করি ভালো লাগবে। তুমি কি রাতে ঘুমাও না, রাতে ঘুম হয় তোমার, খুব জলদি কি ঘুমিয়ে পড়ো, তবে যে বলতে আমার সাথে কথা না হলে তোমার ঘুম আসে না, তুমি ঘুমোতে পারো না। এখন তো আমার সাথে কথা হয় না, তাহলে তুমি ঘুমাও কি করে, তবে কি
আমাকে বলা কথাগুলো মিথ্যে ছিল, মিথ্যে ছিল জেগে থাকা রাত্রিগুলো। আমার না বিশ্বাস হয় না, এখনো কানে বাজে তোমার প্রতিটা কথা, এখনো চোখে ভাসে একটা রাত কথা না হলে তোমার সে কি ব্যাকুলতা। জানো, মাঝে মাঝে মাঝরাতে ঘুম ভেঙে গেলে আমি চমকে উঠি, ফোন হাতে আলো জ্বেলে দেখি তোমার কোনো কল এলো কিনা, কিংবা একটা খুদে বার্তা। না, কোনো ফোন কল নেই, নেই কোনো খুদে বার্তাও। ফাঁকা স্ক্রিনে একটা আকাশ ভেসে ওঠে, দীর্ঘশ্বাসের আকাশ। জানো, সে রাতে আমি আর ঘুমোতে পারি না, পূবের জানলাটা খুলে দেই, জানলার পর্দা কাঁপিয়ে হুড়মুড় করে ভেতরে ঢোকে রাতের জমানো বাতাস। আমার আমার তাতেও ভালো লাগে না। আমি তখন সিঁড়িদোর খুলে দিয়ে ছাদে এসে দাঁড়াই, তারপর অনন্ত তৃষ্ণা নিয়ে রাতের আকাশ দেখি, মধ্যরাতের আকাশ। কোনো কোনো রাতে আকাশে তারা থাকে, নিঃসঙ্গ রাতের বুকে সেই সব তারার দিকে তাকিয়ে আমার তোমার কথা মনে পড়ে। আমার তখন 10 দিক জাগিয়ে কান্না করতে ইচ্ছে করে। জানো, কোনো কোনো রাতে আমি কাঁদিও, কান্না করতে করতেই মনে পড়ে এমন নিস্তব্ধ রাতে পৃথিবীর কোথাও কেউ একজন জেগে আছে আমাকে শোনার জন্য, আমার জন্য। আমার তখন সব ছেড়ে তোমার কাছে ছুটে যেতে ইচ্ছে করে, তারপর কাছাকাছি বসে ফিস ফিস করে বলতে ইচ্ছে করে, ভালোবাসি, ভালোবাসি তো, এবার ঘুমিয়ে পড়ো। ফিস ফিস করে বলতে ইচ্ছে করে, ভালোবাসি, ভালোবাসি তো, এবার ঘুমিয়ে পড়ো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অপূর্ব ভাইয়া, অপূর্ব। আমরা কিছু শুভেচ্ছা বার্তা পেয়ে গেছি। প্রথমেই বলে রাখি নিঘাত করিম আপুকে, আপু আমার এই কবিতাটি এই মুহূর্তে প্রস্তুতি নিয়ে আনি, আমি আগামী অনুষ্ঠানে অবশ্যই পাঠ করে শোনাবো, একটু লম্বাও হয়ে যায়। আমাতুল্লাহ তোফা বলছেন সুন্দর, শারমিন জাহান বলছেন খুব খুব দারুণ জেনিত বন্ধু, থ্যাংক ইউ সো মাচ। মধুবন্তী আপু বলছেন চমৎকার চমৎকার। আচ্ছা, গুলজারা বেগম চলে এসছে আমাদের প্রিয় বন্ধু, সবাইকে শুভকামনা রইল, থ্যাংক ইউ সো মাচ। সে দেখছে সুদূর চিটাগাং থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। নিঘাত করিম বলছেন খুব সুন্দর কণ্ঠ, চমৎকার আবৃত্তি, অবশ্যই অবশ্যই। রিয়াজ আপনার নাটকীয়তাগুলো সাবলীল, থ্যাংক ইউ সো মাচ। ওকে আপনি বলার দরকার নাই, ও আমাদের অনেক ছোট। আচ্ছা, এবার পালা দ্যুতির। অসংখ্য ধন্যবাদ আপু। যেহেতু ভাইয়া সালমান হাবিব ভাইয়ের একটা কবিতা পাঠ করলেন, এটার সাথে মিল রেখে আমি আমার নিজের একটা লেখা পাঠ করব। এর আগে ছোট্ট একটা গল্প বলে নিই। একজনকে ভীষণ ভালোবেসেছিলাম বাবার পরে। আমার জীবনে প্রথম ভালোবাসাই আমার বাবা। এরপরে যদি আমি কাউকে ভালোবেসে থাকি, তো সেই পুরুষটা ছিল। সে যখন না বলে চলে গেল, আমার বাবার মৃত্যুর সময় আমি যখন তার হাতটা পেলাম না, তার কাঁধটা পেলাম না মাথা রেখে কাঁদার জন্য, প্রচন্ড ভাঙচুর নিয়ে এই লেখাটা লিখেছিলাম। প্রচন্ড কষ্ট নিয়ে লিখেছিলাম, ভেতরটা শেষ হয়ে যাচ্ছিল লেখার সময়। যেটা আজকে আমি পাঠ করছি। প্রাক্তনের কাছে চিঠি 4। যেদিন আমার বাবার মৃত্যু হয়েছিল, 4 দিনের দিন তাকে আমি ডেকেছিলাম, বলেছিলাম, তাকে জানিয়েছিলাম যে আমি একা পড়ে গেছি, আমার বাবা চলে গেছেন আমাকে ছেড়ে। সে একটা বারের জন্য আসেনি, সে একটা বার আমাকে কল করেনি, সে একটা বার আমার খোঁজ নেয়নি আমি কেমন আছি, কি অবস্থায় আছি। পাঠ করছি প্রাক্তনের কাছে চিঠি। নিপুণ, তুমি কি জানো, তুমি দেখতে সত্যি ভীষণ মায়াবী। এই কথাটা আমি আজও অস্বীকার করতে পারি না। তোমাকে অনেকেই চায়, ভালোবাসে, কাছে টানতে চায়। আমি কিন্তু সে সব জানতাম, বুঝতে পারতাম। তবুও নীরব থেকে তোমার চোখের ভেতরেই খুঁজতাম আমার পৃথিবী।
কিন্তু জানো, আমাকে যে কেউ চায় না, এই ভাবনাটা তোমার ভুল ছিল। মনে কিছু নিও না। আমার চারপাশেও আমাকে ভালোবাসতে চাওয়া অগণিত কপট ছিল। কিছু মানুষ ছিল যারা সত্যিই আমায় বুঝতো, আমার নিঃশব্দতাটা পড়তে পারতো। কিন্তু আমি সব ছাড়িয়ে শুধু শুধু তোমাকে বেছে নিয়েছিলাম, কারণ তোমাকে যে অন্তর দিয়ে ভালোবেসেছি। ভেবেছি তুমি আমার সেই বুঝে নেওয়া মানুষ হবে। তোমার সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম, তোমাকে আমার মনোরাজ্যের রাজা বানাতে চেয়েছিলাম। আজ বুঝি আমি যতটা সত্যি ছিলাম তুমি ততটাই হিসেবি ছিলে, ততটাই দূরের ছিলে। তুমি ভেবেছিলে আমি সস্তা, সহজলভ্য। কিন্তু না প্রিয়, তোমার জন্য আমার অনুভূতিগুলো ভীষণ দামি ছিল। হয়তোবা থাকবে, অথবা নাও থাকতে পারে। সময়ের সাথে সাথে সবকিছুরই পরিবর্তন হয় কিনা, কথাটা তুমিই আমায় শিখিয়েছিলে। তোমাদের তোমার জন্য যাদের অবহেলা করেছি, তাদের চোখে এখনো আমার নাম চলে। আর তুমিই একমাত্র পুরুষ যাকে বাবার পরে সবচেয়ে বেশি ভালোবেসেছিলাম, বিশ্বাস করেছিলাম, সব দিয়েছিলাম। কিন্তু কিন্তু তুমি, তুমি তো তুমি, তবুও তুমি চলে গেলে নিঃশব্দে, কোনো বিদায় না বলে। আজ শুধু একটা কথাই বলবো, তোমার হাসিটা যেন ঠিক এভাবেই থাকে, শুধু আমি যেন কখনো সেটা না দেখি। কারণ এখন তোমাকে দেখলেই বুকের ভেতরটাই ঘৃণা হাহাকার করে ওঠে। বিদায় প্রিয়, তোমার মতো কাউকে আর চাই না, আর আমার মতো কাউকে তুমি আর খুঁজে পাবে না। ভালো থেকো প্রিয়। ধন্যবাদ। অসাধারণ, অসাধারণ। আর ধন্যবাদ। আপনার এই লেখার এগেনস্টে আমি এর পরের একটা আমার আমার লেখা একটা কবিতা পড়ে শোনাবো। আমার জি এত ভালো লাগছে, অবশ্যই। আমি ভাবতেছিলাম যে আসলে এমন কেন হয়, মানে এটা না, এইভাবে না হইলেও পারে আসলে। এভাবে না অনেক সুন্দর হলেও ছিল, পারতো। অনেক ধন্যবাদ সুন্দর ভাইয়া। ছিল, অনেক সুন্দর ছিল। শুভেচ্ছা বার্তা নিয়ে নিই, পরিবেশ ভারী হয়ে যাচ্ছে। খুব সুন্দর কণ্ঠ, চমৎকার আবৃত্তি। রিয়াজ, আপনার নাটকীয়তাগুলো সাবলীল। শারমিন জাহান, থ্যাংক ইউ। অসাধারণ, জাস্ট অসাধারণ। গুলজারা বেগম, গুলজারা বেগম আরো বলছেন মুগ্ধ এবং মুগ্ধ। আচ্ছা, তোমার ক্যামেরাটা একটু নড়ছে মনে হয়, বলছে আমাতুল্লাহ তোহফা। মৌ মধুবন্তী আপু বলছে আমাদের সময় আমরা রাত জেগে জেগে চিঠি লিখতাম। এক্স্যাক্টলি, নো টেলিফোন। হৃদয় ছোঁয়া, ভীষণ হৃদয় ছোঁয়া লেখা। আসলেই গুলজারা বেগম বলেছে। হাবিবা খানম বলছে আবৃত্তি আরেকটু আবেগ দরকার। ছেলেটি খুব সত্যি বলেছে। কার আবেগ কম হয়েছে? নামটা উল্লেখ করে দিন না আপু। তোমার আবৃত্তি সবসময় সুন্দর, সালমান ভাইয়ের মতোই। আমাতুল্লাহ তোহফা। সালমান ভাইকে অনুরোধ জানানো হোক আমাদের অনুষ্ঠান দেখার জন্য। একটু একটা নক দিয়ে দিলে ভালো হয়। সবাইকে অনুরোধ করছি। মৌ মধুবন্তী আপু বলছেন যে খুব সুন্দর পরিবেশন। সালমান ভাইকে সবাই এত চাচ্ছে, উনি নাই, উনি তো কমেন্টে নাই দেখছি। রিয়াজ, পারা যাবে না আমার কবিতা পাঠ করতে করতে ওনাকে আমি না, নক দেওয়া যাবে না একটা? দেখি ভাইয়া প্লিজ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সাফিকা জহুরা জেসি বলছে শুভ সন্ধ্যা সবাইকে। শুভ সন্ধ্যা সুন্দরী। তারপরে বলছে চমৎকার আমরা আয়োজন। মিস করছি তাকে, আমরা আমরা তাকে মিস আমরা করছি। খুব মিস করছি আপুকে। দেরি হয়ে গেল জয়েন করতে, সবাইকে খুবই সুন্দর লাগছে। প্রেম এমনই ঘাতক দুতি। আমি আর নাইবা বললাম। প্রিয় তিন শিল্পী এক ফ্রেমে, সাফিকা জহুরা জেসি, থ্যাংক ইউ সো মাচ। মেহেদি হাসান নাসির ভাই চলে এসছে। চমৎকার উপস্থাপনা, সবাইকে সুন্দর লাগছে, সবার জন্য শুভকামনা। সাফিকা জহুরা জেসি বলছে আপুর কণ্ঠে ইংলিশ কবিতায় আবৃত্তি সবসময় অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ। রিয়াজ আব্বাসির কণ্ঠে সালমান হাবিবের কবিতা অসাধারণ লাগে। এই যে সালমান হাবিবের জন্য তো সবাই অস্থির হয়ে গেছে দেখছি আজকে।
সৈয়দা দ্যুতির মনোমুগ্ধকর পরিবেশন। অরণ্য হিল্লোলকে ডাকা হয়েছে, আমিও ডেকেছি, সে আসেনি, সে মনে হয় ঘুমাচ্ছে। দ্যুতি, তোমার ভিতরকার কথা জেনে সত্যি সিক্ত হলাম। হাবিবা খানম, থ্যাংক ইউ সো মাচ। আলহাসান রাকিবকে ডাকা হয়েছে, আমিও ডেকেছি। শাহাদাত হোসেনকে আমি ডাকিনি এখনো, ওনার সাথে আমার সংযুক্তি নেই। শব্দের প্রক্ষেপণ দারুণ হয়েছে দ্যুতি আপু, ভালো লাগছে। মকবুল হোসেন ভাই চলে এসেছে, সুন্দর কবিতা ও আবৃত্তি, খুব ভালো লাগলো। আমি উচ্চারণটা ক্লিয়ার না, কারণ এটা আমার কাছে পরিচিত শব্দ না। ক্রোনো প্রজন্মের কণ্ঠে বাংলা কবিতার আবৃত্তির জগৎ উজ্জ্বল, আশাময়, রিয়াজুদ্দুতি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আমি আর আবেগ নিতে পারছি না, দেরি হয়ে যাচ্ছে। মেঘলা ইসলাম আছে নতুনের ভিতরে, আরো অরণ্য হিল্লোল চলে এসেছে। সালমান হাবিব ভাইয়া ফ্রি থাকলে একটু দেখে যাও। থ্যাংক ইউ সো মাচ, আই এম সো গ্রেটফুল টু ইউ। আচ্ছা, আমাকে একটু কথা পাঠাবেন, আপনাকে খুব শুনতে ইচ্ছে করছে। ভালোবাসি পাঠাতে হবে না, ভালো তো বাসিনি না, সেটা আমি জানি, টের পাই। ভালো যে বাসেন না সেটাই বলে পাঠান। আমাকে অপছন্দ আপনার, এইটুকু বলে পাঠান। তবুও একটু কথা পাঠান প্লিজ। আমার না আপনাকে খুব শুনতে ইচ্ছে করছে, খুব মানে খুব, ভীষণ ভীষণ রকমের খুব। আমাকে একটু কথা পাঠাবেন, আপনাকে খুব শুনতে ইচ্ছে করছে। আপু, আমি আপনাকে এই কবিতাটার একটা প্যারোডি শোনাই, যেটা লাস্ট ঈদে খুব ভাইরাল হয়েছিল। সেটা হচ্ছে এমন যে, আমাকে একটু সালামি পাঠাবেন, আমার না খুব সালামি পেতে ইচ্ছে করছে। ক্যাশ দিতে হবে না, ক্যাশ যেটা দিবেন না সেটাই বিকাশ করে পাঠান, তবু একটু সালামি পাঠান না প্লিজ। আমাকে অপছন্দ আপনার, রেফারেন্সে এটাই লিখে পাঠান, তবু একটু সালামি পাঠান না প্লিজ। আমার না আপনার থেকে সালামি পেতে খুব ইচ্ছে করছে, বিষম ভীষণের মতো। এটা এত ভাইরাল ছিল ওই 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 ওই, ঈদের সময়টাতে সবাই শেয়ার করে করে, এই মেনশন করে করে অনেক ইয়ে হয়েছিল। থ্যাংক ইউ। মজা লাগলো ভাইয়া, খুব মজার ছিল। যাক, এতক্ষণে আমার আবৃত্তির কিছু পাওয়া গেল, জেনে তারপর আবৃত্তি সত্যি ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমার গুরু খুশি হবেন, আমার গুরু মাহিদুল ইসলাম মাহি, আবৃত্তি গুরু, উনি খুশি হয়ে যাবেন শুনলে। ওনার চোখে আমি ওনার পছন্দের মানে মেধাবী ছাত্রীদের ভিতরে একজন ছিলাম, এখনো আছি হয়তোবা। সবাই আমাকে ভুলে গেলেও আমি আমাকে ভুলিনি এখনো। যাক, আপনারা আমাকে পছন্দ করেছেন, থ্যাংক ইউ সো মাচ। পান্না দ্বীপ তো চলে এসছে, খুব সুন্দর। এবার পালা আমাদের নক্ষত্রের, নক্ষত্রের রাত নামুক ইরা জেনিত শোতে। সঙ্গে আছে রিয়াজ আব্বাসী এবং সৈয়দা দ্যুতি। আমি দ্রুতি আপুর ওই লেখার রেফারেন্সেই একটা লেখা আপনাকে একটু পড়ে শোনাই, মিল খুঁজে পাবেন। লেখার নাম হচ্ছে বিচ্ছেদ বার্ষিকীয় তারিখ। লেখাটা আমার আসন্ন বইয়েরই। এই লেখাটা এমন যে, আমাকে ভালোবাসে এই ভাবনায় আমি যার অপেক্ষায় থেকেছি, তিনি এখন অন্য কারোর। অবশ্য আমাকে একেবারেই ছুঁড়ে ফেলে দেয়নি সে, যত্ন করে স্থান দিয়েছে তার অবহেলার লিস্টের একদম উপরের দিকে। লিস্টটা শুরু হয় আমাদের সম্পর্ক দিয়ে, তারপর আমার অবস্থান। অবহেলায় কোনো কিছুই বেশি দিন বাঁচতে পারে না, আমিও বাঁচিনি, বাঁচতে পারেনি আমাদের সম্পর্ক। নদী থেকে তোলার পর তরতাজা ইলিশ যেমন কয়েক সেকেন্ডেই মরে যায়, ঠিক তেমন করেই হুট করে আচমকা মৃত্যু ঘটেছিল আমাদের সম্পর্কের। লাশটা ওইভাবে নিয়ম কানুন মেনে দাফন করার সুযোগও দেয়নি সে, পচে গলে মিশে গেছে শহরের ব্যস্ততম রাস্তার ধুলোয়। বাকি ছিল কিছু স্বপ্ন আর অসহায় কিছু স্মৃতি।
রাস্তার মাঝে হামাগুড়ি খেতে থাকা স্বপ্নগুলোকে পিষে দিয়ে যায় একের পর এক দামি দামি বিলাসী গাড়ির চাকা। আর স্মৃতিগুলোর অবস্থা সবচেয়ে করুণ। সেদিন দেখলাম গুলিস্তানের মোড়ে পলিথিনের ভেতর কিছুটা স্মৃতি ঢেলে একদল পথশিশু কি এক মাদকীয় সুখ পাচ্ছে। দৃশ্যটা সুন্দর। হৃৎপিণ্ডের মতো পলিথিনটা একবার ফুলে ওঠে, আবার চুপসে যায়। শেষবার দেখেছিলাম শাহবাগে, মধ্যবয়স্ক এক মানসিক ভারসাম্যহীন পাগলির পেটে। এভাবে একে একে সবকিছুই বিলীন হয়ে গেছে। সময়ের সাথে সাথে ভুলে যাচ্ছি সব। তোমাকেও আর মনে পড়ে না। তোমাকেও আর মনে পড়ে না। মনে নেই তোমার হাসির শব্দটা ঠিক কেমন ছিল। তীব্র গরমে কাঁথামুড়ি দিয়ে ফিসফিসিয়ে ঘন্টার পর ঘন্টা কি কথা হতো। তোমার কি আমার দেয়া কোনো ডাকনাম ছিল? এখনো কি আকাশে মেঘ দেখে জানালা খুলে বসে থাকো? কিংবা কত বছর কত বছর হলো আমাদের বিচ্ছেদের? সেই হিসাবটাও এখন আর রাখা হয় না। তবে ক্যালেন্ডারের পাতা যখন আগস্টে এসে থামে, তখন একটু থমকে যাই। ক্যালেন্ডারের এই পাতাটা আমার মতোই খুব ব্যথিত। এই পাতাটায় ঠাঁই থেকে যায় আমাদের বিচ্ছেদ বার্ষিকীয় তারিখ। আমরা সব ভুলে গেলেও সেই বিচ্ছেদ বার্ষিকীয় তারিখটা আমরা কখনো ভুলে যেতে পারি না। তবে আমাকে ভালোবাসে এই ভাবনায় আমি যার অপেক্ষায় থেকেছি, সে আর কখনো ফিরে আসেনি। সে আর কখনোই ফিরে আসেনি। ধন্যবাদ। ধন্যবাদ। ভাইয়া এই অনুভূতিটা খুব ভালোভাবে বুঝি। কোথা থেকে লেখাটা আসে, কিভাবে আসে, অসাধারণ ভাইয়া, হৃদয় ছোঁয়া। থ্যাংক ইউ, থ্যাংক আমাদের ইউ। সাথে যুক্ত হয়েছে রিদম হাসান। হ্যালো রিদম হাসান ভাই, উনি আমাদের একজন নক্ষত্র। আমাদের অনুষ্ঠানে তাকে কবিতা আবৃত্তির জন্য আমি চাই। রিদম হাসান ভাই একদিন আসেন আমাদের অনুষ্ঠানে। রিদম হাসান ভাই চমৎকার কণ্ঠ এবং খুবই হ্যাঁ, সুন্দর আমি কণ্ঠ। ভাইকে চিনি। হ্যাঁ, যারা চিনেন অবশ্যই চিনেন এবং সবাই চিনেন আমার ধারণা। মানুষ যারা নেটিজেন তারা সবাই চিনেন এবং তার বাইরেও চিনেন। কারণ ওনার কি বলবো, ওনার গুণ, ওনার ভয়েস, ওনার নিজস্বতা, এগুলো দিয়েই তার পরিচয়। অনেক একদমই তাই। কৃতজ্ঞতা আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন। এবার যাচ্ছি আমি মেঘা ইসলামের কাছে। সালমান হাবিব ভাইয়া ফ্রি থাকলে একটু দেখে যাও। আজমাইন মাহতাব চলে এসছে, থ্যাংক ইউ সো মাচ। হাবিবা খানম চলে এসছে, জেনিদাপুর আবৃত্তি সত্যি ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। মেঘা ইসলাম বলছে ভাইয়া সালামির কথা মনে করাই দিলা, এখন ইচ্ছারাই সালামি দাও আমারে। এইবার উত্তর দাও। দিব দিব। সামনে যখন বই আসবে সবাইকে বই সালামি দিব। ও আচ্ছা, বই সালামি। হ্যাঁ। খুব সুন্দর। পান্নাদীপ্ত চলে এসছে, আমাদের প্রিয়জন। সে দেখতে ভীষণ সুন্দর, একদম শ্রীদেবীর মতো। আরো এসছে হাবিবা খানম, সালামি পাঠান না, সত্যি দারুণ বললে। একদম একদম। জুবায়ের হাসিব চলে এসছে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নাম রিয়াদ আব্বাসি। কবিতা বানিয়ে ফেলেছে দেখছি। থ্যাংক ইউ জুবাইর আসিফ ভাইয়া। হ্যাঁ, একদম একদম। ভালোবেসে আমাদের অনুষ্ঠানটি শেয়ার করে দিলে আরো খুশি হব। পান্নাদীপ্ত বলছে উফ লিখাটা ভাইয়া খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। পান্নাদীপ্ত এই শেয়ার করে দাও, লেখা খুবই খুশি হব যদি শেয়ার করে দাও আমাদের অনুষ্ঠানটা। সালাম সবাইকে দিয়েছেন রিদম হাসান ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম, শুভকামনা রইল সবার জন্য, থ্যাংক ইউ সো মাচ। উনি তার সক্রিয়তার জন্যই পরিচিত। রিদম হাসান ভাইয়া একটা নক্ষত্র এবং সেই নক্ষত্র যে কখনো মানে সকালের আকাশেও ডুবে না, আচ্ছা, সারা আচ্ছা। দিন সারা রাত থাকে। নিহার রয় ভাইয়া বলছেন যে রিয়াদ আব্বাসী ভাইকে আজ প্রথম চিনলাম, তবে জানতে হয়তো সময় লাগবে, আবৃত্তি বেশ ভালো লাগতেছে। কি যে বলো নিহার ভাই, আমার বাবার বাড়ির মানুষ। রিয়াদ আব্বাসী ইজ আ স্টার। উইকেন্ড হলে পারবো, উইকেন্ডেই ডাকবো, তাহলে উইকেন্ডেই ডাকবো অবশ্যই। রিদম হাসান ভাই আসবে আমার শোতে, উইকেন্ড কেন, এনি ডে, এনি টাইম আমি অন হয়ে যাব 1 ঘন্টার জন্য। হাবিবা খানম, ছেলেটির কবিতা সত্যি সিক্ত হবার মতো, তবে আবৃত্তিটার আবেগ কম, তবু হৃদয় ছোঁয়া লেখা।
এটা তো ঠিক বলেননি ভাই, আমি একমত হতে পারলাম না। আবেগ কম হতে পারে, না 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 হতে পারে। আমাদের দ্যুতিটা দ্যুতি হারিয়ে আপু, গেল মনে হয়, হ্যাঁ উঠে গেছে। দ্যুতি আপুকে আমরা দেখতে পাচ্ছি না। এই ফাঁকে দ্যুতি আপুকে ডাকা দরকার। আচ্ছা এবার তো তোমার পালা, তাই না? এবার দ্যুতি আপুর পালা ছিল, কিন্তু আপু তো এই চলে গেল। চলে এসছে দ্যুতি, কোনো সমস্যা নাই, চলে এসেছে। এই তো চলে এসছে। এই যে দ্যুতি, এবার তোমার পালা, সরাসরি তুমি কবিতায় চলে আসো। ঠিক আছে। এবার সালমান হাবিব ভাইয়ের আরেকটি কবিতা পাঠ করছি। শুরু করছি আমি কবিতাটা। যদি আমার চোখ ছলছল করে ক্ষমা করবেন। বাবা মানেই মাথার উপর নির্ভরতার আকাশ। বাবা মানে লাগবেই এটার বায়না 12 মাস। বাবা মানেই আমার অসুখ, ঘুম চোখে নেই তার। বাবা মানেই সাহস যোগান, চলো আরেকবার। বাবা মানেই হাঁটতে শেখা, ভর করে যার পায়। বাবা মানে আগেই দেখা, বিপদ ডানে বায়। বাবা মানেই নানান বারণ, ভাল লাগে না যাকে। বাবা মানেই লুকিয়ে কাঁদা, শুনতে বলি মাকে। বাবা মানেই যার ছেঁড়া শার্ট আমার গায়ে নেই। বাবা মানেই শাসন করেও আদর্শ হাক যতন। বাবা মানেই একটা জীবন ঘরের জন্য বাঁচা। বাবা মানেই ক্ষয় করা সব আস্ত মায়ার খাঁচা। বাবা মানে এক বিকেলে হারিয়ে গেছে যে জন। বাবা মানে অপূর্ব স্থান আমার প্রিয় স্বজন। বাবা মানেই একটা দোয়া প্রার্থনাতে ঘেরা। বাবা মানেই রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া, আন্তরিকভাবে দুঃখিত। এটা প্রত্যেকবারই পড়ার সময় আমার চোখ ছলছল করে উঠে, খুব মনে হয় বাবার কথা। আর আমি হচ্ছি বাবা ভক্ত একটা মেয়ে, যার হ্যাঁ বুঝতে সবকিছু পারছি। বাবাকে ঘিরে ছিল। আজ বাবা 5 বছর হয়ে গেল নেই, কিভাবে আছি আমি জানি। আমার বাবা আমার জীবন, আমার ভালোবাসার জায়গা, আমার ভরসার জায়গা, আমার নিজেকে আমি তৈরি করেছি আমার বাবার হাত ধরে। আমার বাবা মারা গেছেন, ওনার ইন্তেকালের অনেক বছরই হলো, 2007 সালের মারা গেছেন অগাস্টে। আমি এত অসুস্থ বোধ করছিলাম, তখন আমার বেবিটা অনেক ছোট। আমি তাকে কোলে নিয়ে চুপ করে বসছিলাম। সবাই আমাকে দেখে বলছিল ও তো কাঁদছে না, ও কাঁদছে না কেন, ওর বাবা মারা গেছে। আমি কাঁদিনি, আমি কাঁদিনি, দাদা বিশ্বাস ওই সময় পারা যায় না, পারা এত যায় না, চোখে কেন যেন এত পানি কষ্ট, আসে না। এই কষ্টটা মানে বলার মতো না। এত দুঃখের ভিতরে আমি জানতাম যে আমার বাবা অসুস্থ এবং তাকে হসপিটালাইজ করা হবে, কিন্তু সে যে এভাবে চলে যাবে কাউকে কোনো রকম সাহায্য না নিয়ে, সেটা আমি বিশ্বাস করতে পারিনি। আমি তার 3 দিন আগেও ফোনে কথা বলেছি। মঙ্গলবার দিন ঢাকায় গেছি, আব্বুর সাথে দেখা করেছি, রাজশাহী ফিরেছি। বৃহস্পতিবার দিন আব্বুর সাথে ফোনে কথা হয়েছে। তারপরে শুক্রবারে আব্বু মারা গেছে। চিন্তা করা যায়? একদম আমি অবাক হয়ে গেলাম যে আমি এত দ্রুত আব্বুকে দেখতে গেলাম যে কিছুই না। আমি কিন্তু তেমন ভাবে ভয় পেয়ে গেছি তা না, তেমন ভয়ের কোনো কারণও ছিল না। এত ভয়ঙ্কর কিছু হবে তা আমরা কেউ ভাবিনি। এবং আব্বু মারা যাওয়ার পরে আমি আগে নখ রাখতাম হাতে, এখন আমার নখ নাই আর হাতে ওরকম। নখে নেইল পালিশ থাকতো সবসময়। আমি আস্তে আস্তে ইবাদতের দিকে ঝুঁকলাম। সেদিনই প্রথম নখগুলোকে নেইল পালিশ তুলে আমি অজু করলাম, নামাজ পড়লাম, নামাজ শিক্ষা বইটা হাতে নিয়ে, এবং 9000 বার কালিমা পড়লাম।
আমার আব্বার প্রিয় সংখ্যা ছিল 9। আমার আব্বা জন্মেছিলেন 9th নভেম্বর 1939। আমার বাবা আমি তারপর থেকে এই মুহূর্তে আমি যেই বাড়িটাতে আছি সেই বাড়িটা অনেকেই হাসাহাসি করে যে তুই 9 তলায় থাকিস কেন। আমি 9 তলায় থাকি, মানে আমরা 2 বোন, আমি বড়, আমার ছোট একটা বোন আছে। আমার ছোট বোন মা ভক্ত, কিন্তু আমি বাবা ভক্ত ছিলাম। এবং আমি এই ঘটনার পরে প্রতিদিন কোরআন শরীফ পড়ার চেষ্টা করি, এবং কোনো দিন 3 বারও কোরআন শরীফ পড়ার চেষ্টা করি, এবং মানে চেষ্টা করি নামাজ পড়তে, তো অবশ্যই তাহাজ্জুদ পড়ার চেষ্টা করি। আমরা আসলে দোয়াই করতে পারি। আর কিছু বলি না। আমরা মানে এত আমি দেখছিলাম যখন দ্রুতি আপু পড়ছিল, আপনার চোখ ছলছল করছিল, আমি তখনই বুঝতে পারছিলাম যে হয়তো পুরনো কোনো ক্ষততে আবার আঘাত পড়ছে। যাই হোক, আমরা অনুষ্ঠানে ফিরে আসি। আমরা হয়তো একদম শেষের দিকে আছি। হ্যাঁ হ্যাঁ, বাবা মানেই আসলে আরেকটা রাউন্ড ঘুরবো। হ্যাঁ, আরেকটা রাউন্ড ঘুরি। এবার আপনার পালা আপু, আমি আপনার থেকে শুনতে চাই। আমি হ্যাঁ, দ্রুতি আপু পড়লো, হ্যাঁ এবার হ্যাঁ, ডেফিনেটলি আপনি। এবার আপনার। এখানে হাবিবা খানম আপু বলছেন যে হ্যাঁ, বাবার কথা লিখতে গেলে, আবৃত্তি করতে গেলে আমারও তোমার মতো অবস্থা হয়, অসাধারণ দ্যুতি। উনি আরো বলেছেন আল্লাহ সকল বাবাদের ভালো রাখুক। আমিন। বাবা কখনো খারাপ হয় না। রাইট। পৃথিবীতে যে হুমায়ুন আহমেদ বলছে না যে পৃথিবীতে অনেক খারাপ মানুষ আছে কিন্তু একটাও খারাপ বাবা খারাপ নেই। বাবা নেই, আসলেই। উম্মে সালমা মলি লিখছে শুভেচ্ছা রইলো। থ্যাংক ইউ সো মাচ মলি, বন্ধু আমাদের। জেনিত আপু, তোমার কথাগুলো শুনে আমার বাবার কথা মেলালাম। একদম একদম। আমার বাবা আমাকে কোলে নিয়ে সূরা পড়তো। যখন আমার মুখে কথা ফুটার বয়স, তখন আব্বু আমাকে সূরা পড়ে পড়ে মুখস্থ করিয়েছিলেন, এবং ওটা আমার পরবর্তী লাইফে অনেক কাজে লেগেছে। আমি মাঝে মাঝে যেমন আমার এই জানলাটাতে সেদিনকে শেষ রাতে আমি একটা সূরা পাঠ করছিলাম কোরআন শরীফ দেখে। এই জানলাটাতে ধুমধুম করে মানবীয় কিল শুনেছি 9 তলার উপরে। তা আমি খুব ভয় পেয়ে গিয়ে বলছি কে কে। অনেকক্ষণ পর একটা পাখি, অচেনা গলার পাখি, টি টি করে চলে গেল। তা আমি বললাম আমাদের এলাকায় সবগুলো বাড়ি, এই বাড়িটা 17 তলা, ওই বাড়িটা 10 তলা, ওইটা 11 তলা, আমাদেরটা 11 তলা, এই আশপাশে সব 11 তলা 12 তলা বাড়ি, এখানে একটা এত বড় পাখি কি আসবে অচেনা। আমি খুব ভয় পেয়েছি, কিন্তু ভয়ঙ্কর ভয় পেয়েছি। এটার কোনো এক্সপ্লেনেশন আমি পাইনি, আমি জানলা খোলার সাহস পাইনি। সো আমি এটা আনএক্সপ্লেইনড রয়ে গেল, মিস্ট্রি। আমি আবার একটু ভীতু টাইপেরও আছি। তোমার কথাগুলো শুনলাম জেনিত আপু। অবিরাম দোয়া ভালোবাসা তোমার প্রিয় এবং বাবাকে জান্নাতবাসী করুন, আমিন। আমিন। সকল বাবা আর মানে জান্নাতে যাক, জান্নাত পাক, জান্নাতুল ফিরদৌস পাক, আমি সেটাই। আচ্ছা, আমরা এখন কবিতায় ফিরি। আমি তো একটা সালমান হাবিব ভাইয়ের পড়েছি, উনি আসেননি, উনি একটাও কমেন্ট করেননি। ওনাকে আজকে জেগে আছে নক্ষত্রতে আমি ধরবো। আমরা দুজনে, ঠিক আছে, দুটি তুমিও এসো। ঠিক আছে, এইটার পুরো লিংক তুলে দিয়ে তারপরে ধরবো যে আপনি আসেন। আচ্ছা, আমার শেষ কবিতাটাও আমি একটা আমার কবিতা পাঠ করি। অনন্য সূর্যোদয়, কলমে ও কণ্ঠে আমি ইরা জেনেট। হৃদয় ভাঙলে আওয়াজ হয় না, কে বলেছে? সুনামি, আগ্নেয়গিরির অগ্নুৎপাত, ভূমিকম্পের সর্বোচ্চ মাত্রা হার মানে তার কাছে। কান পেতে দেখো, অনুভবে হৃদয়ঙ্গম করবে চারদিকে কত না বলা কষ্টের ঢেউ, চারদিকে কত না বলা কষ্টের ঢেউ আছড়ে পড়ছে মানবীয় নিঃশ্বাসে। জীবনের সব ক্ষেত্রেই এই হৃদয় ভাঙার আওয়াজ, মানসিক, সামাজিক, আত্মিক, সব সব কষ্ট ভারাক্রান্ত হৃদয়ের অন্তরতম অন্তরে অপেক্ষা এক নতুন সূর্যোদয়ের।
সকলের হৃদয়ে তৃষ্ণা নিভে আসুক এক অনন্য পৃথিবী। এই ভাঙচুরের শব্দ আর সহ্য হচ্ছে না, আসুক এক অনন্য সূর্যোদয়। পৃথিবীর সকল মানুষ অকারণ কষ্টের ঢেউ পেরিয়ে সুখী হোক, সুখী হোক। ধন্যবাদ। ধন্যবাদ। অনেক সুন্দর, অপূর্ব অনেক সুন্দর। অপূর্ব আপু। এবার পালা রিয়াজ আমার ভাইয়ার। রিয়াদ আব্বাসী। আচ্ছা, বাবা নিয়ে অনেক কথা হলো। যাদের এখনো বাবা আছে আমি তাদের জন্য একটা কবিতা পড়ে শোনাই। একদিন হুট করেই সাদা কালো হয়ে যাবে, যেদিন বাবা নামের মানুষটি আর থাকবে না শাসন বারণ কিংবা শখ পূরণের আবদারে। তখন ভীষণ করে মনে পড়বে তারে, কিন্তু চাইলে আর ফেরানো যাবে না, একবার চলে গেলেও পারে। তাই বলছি যে বাবার জন্য অনেক কিছু করার আছে। যেমন কখনো কি বাবার রুমে গিয়ে চুলগুলোতে হাত রেখেছো একটু আদর দিয়ে? বলেছো কি আব্বু তুমি কেমন আছো বলো? দেখবে তোমার কঠিন বাবার চক্ষু ছলো ছলো। এত বড় হলে তুমি কখনো করেছো জিজ্ঞাসা? বাবা জানো, তুমি কিন্তু আমার ভালোবাসা। তুমি আমার সুপারম্যান আর তুমি আমার হিরো। এক জীবনে সাগর তুমি, বাকি সবাই জিরো। সেমিস্টারের টাকায় তুমি দিচ্ছ কত ট্যুর, বাবার টাকায় গিটার কিনে তুলছো তাতে সুর। সেই সুরেতে পাগল বানাও কত মানুষজন, বাবার জন্য একটাও গান করেছো নিবেদন? এদিক ওদিক করে তুমি কত টাকা বিলাও, এই যে বোকা এবার তুমি একটু হিসাব মিলাও। একটা দিনের হাত খরচাই করো না সঞ্চয়, একটা জামা কিংবা পোশাক হোক না বাবাময়। দাও না কিনে ওনার প্রিয় রঙের কোনো জামা, দেখবে বাবা ঘর জুড়ে কি লাগিয়েছে হাঙ্গামা। কি দরকার এসব করার, বলুক যতই মুখে, এইটুকু সুখ রাখবেন তিনি তার কলিজায় টুকে। জামাটা পরে কি যে লাজুক হাসি দিবেন তিনি, এই হাসিটাই মনে তোমার থাকবে চিরদিনই। এমন কোনো সিনেমাটিক সন্ধ্যা এলে পরে বুঝবে তুমি উঠছো কেমন স্বর্গ সুখের ঝড়ে। আবার কোনো সকালবেলায় ঘুম নষ্ট করে কষ্ট করে উঠে একটু যাও বাবার ঘরে, দেখবে বাবা বসে আছে নড়ছে দুপাতার, কি যেন এক পাহাড় মাথায় হাজারো চিন্তার। হাসি মুখে বলবে বাবা কি ভাবছো প্লিজ একটু বলো খুলে, তোমার চিন্তাগুলো আমিও নিব তুলে। তুমি এবং আমি মিলে করব সমাধান, দেখবে বাবার চেহারাটার থাকবে না ম্লান। একটুখানি মুখের কথায় পায় যদি সান্ত্বনা, কেন তবে অন্য কাজে তোমার আনাগোনা। তোমার কাছে বাবা যেমন বটবৃক্ষ বিশাল, বাবার কাছে সন্তানেরাও তেমনি আলোর মশাল। চিন্তার গভীরে যখন কালো অন্ধকার, আশায় থাকেন আসবে বুঝি সন্তানটা তার। একটা মানুষ জীবনভরই কেবল গেলেন দিয়ে, ছেলে মেয়ের লেখাপড়া চাকরি এবং বিয়ে। এই যে খোকা খুকি এবং ছেলে মেয়ের দল, কতগুলো কথা আমি বলছি অনর্গল। আজকে তোমার চোখের সামনে সুস্থ বাবা হাঁটেন, ঘরে যত ঝামেলা তিনি সেগুলো নিয়েই থাকেন। হঠাৎ যেদিন বুকের ব্যথায় যাবেন তিনি শুয়ে, সিসিউটার বেডে তাকে আসতে হবে থুয়ে। ওষুধপত্র কিনতে গিয়ে হাঁটবে জোরে জোরে, কাঁদবে তুমি হাসপাতালের অন্ধ করিডোরে। সেই দিনটা আসার আগেই সুস্থ বাবার কাছে যাও তুমি প্লিজ, বাবার জন্য অনেক করার আছে। যে ছেলেটার বাবার যেই ছেলেটার মাথায় বাবার পড়ে না আর হাত, সেই তো বোঝে বাবা ছিলেন কত বড় নির্ভরতার ছাদ। যার কাছে 30 দিনই লাগে ভীষণ রকম শোক, তার কাছে তার কাছে মাস 30 দিনই ভীষণ লাগে শোক। যেই মেন নাই এই দুনিয়ায় বাবা ডাকার লোক, এরকম শোক কারো না হোক, সবার বাবার প্রতি বারুক ভীষণ রকম ঝোঁক। এইটুকুই বলার ছিল বাবা মানুষটাকে ঘিরে। তোমরা কখনো এই মানুষটাকে যেও না কো ভুলে। পৃথিবীর সকল বাবার বুক ভরে উঠুক ভালোবাসার তরে, আমরা সবাই ভালো থাকি বাবার বুকে ঘর করে। বাবার কথা ভুলে গিয়ে
বাবার কথা কখনো আমরা আচ্ছা, এই লেখাটা কমপ্লিট হয় নাই, আমি এই লেখাটা লিখতেছিলাম। এটা হয়তো ছোট হয়ে যাবে যখন আমি ফাইনালি ইয়ে করব, বাট খুবই রাফ লেখা। আমার মনে হয় বাবার জন্য আসলে অনেক কিছু করার আছে, এবং অপূর্ব। যখন বাবা থাকবেন না তখনই হয়তো, যেমন আপু আমি যে লাইনটা বললাম যে তার কাছে মাস 30 দিনই লাগে ভীষণ শোক, যেই মেয়ের নাই এই পৃথিবীতে বাবা ডাকার লোক। এটা চিরন্তন আস- সত্য, এবং এটা আজকে আপনাদের আসলে দুইজনকে দেখে আমার মনে হয়েছে যে আমি যখন লিখছি এতটা ফিল করে লিখি নাই। আজকে যখন আপনারা বাবাকে নিয়ে, বাবার স্মৃতি নিয়ে, আহ, আপু যেমন বলছিলেন, সবকিছু মিলে মনে হলো যে লেখাটা একটু পড়ে শোনা। এটা এখনো কমপ্লিট হয়নি, খুবই রাফ লেখা। এটা কোন বইতে যাবে? এটা হয়তো নাম ছাড়া বই। শিরোনামহীন? না, ওইটা ওই বইয়ের নামটাই নামই হবে এটা, নাম ছাড়া শিরোনাম বই। নাম ছাড়া। নাম ছাড়া বই। ওয়াও। আহ, এবং আমাদের সাথে যুক্ত হয়েছে ইমরান হোসেন, আমাদের প্রিয় ছোট ভাই, চমৎকার আবৃত্তি শিল্পী এবং একজন নক্ষত্র আমাদের এই অনুষ্ঠানের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ছোট ভাই, সঙ্গেই থাকো, আমরা আর কিছুক্ষণই আছি। এবার দুতি, তোমার পালা। ধন্যবাদ আপু। আম, এবারে একটু অন্য ধাঁচের কবিতা পড়ি, একটু বাবাকে বাদ দিয়ে, কারণ হ্যাঁ, সবারই চোখে পানি চলে আসছে বাবার কথা মনে করে। এটা সাফিকা জহুরা জেসি আপুর ইতি মানেই শেষ নয় কাব্যগ্রন্থ থেকে। দারুণ। একেবারে ভালো থেকো বলে চলে গেলে, কথা দিয়েছিলাম ভালো থাকবো। তোমাকে দেয়া এই একটি কথাই রাখতে আমি ব্যর্থ। মাঝে মাঝে মস্তিষ্কে পোকা কিলবিল করে, মন খারাপের কারণ খুঁজে বেড়ায়। হতাশায় ভারাক্রান্ত হয়ে পড়ে মন প্রাণ। কি করি বলো, মনটা যে শরীরেই বাস করে। হঠাৎ করে কিচ্ছু ভালো লাগে না, কিচ্ছু না। চিন্তা নাকি দুশ্চিন্তা ভর করে জানি না। ভীষণ অস্থিরতায় লাইফ সাপোর্টের মতো কিছু একটার প্রয়োজনীয়তা অনুভূত হয়। তোমারও কি এমন হয়? হাত ধরে বলেছিলে ভালোবাসি, সত্য ভেবে বরণ করে নিয়েছিলাম। হাত ছেড়ে বলেছিলে আমাকে যেতে হবে, হাসি মুখে মেনে নিয়েছিলাম। ভেবেছিলাম আমি কাঁদলে তুমি কষ্টের বাঁধনে আটকে থাকবে, তাই আমি এই মুখে সেই হাসি ধরে রেখেছিলাম যা তোমাকে মায়ার জালে আবদ্ধ করে রেখেছিল এতটা বছর। কিন্তু কিন্তু সব উপেক্ষা করে তুমি চলে গেলে। আমার হাসিতে তোমার সুখ আর লুকিয়ে নেই, তবে তোমার ভালো থাকাতে যে আমার ভালোবাসা লুকিয়ে আছে সেটা তুমি কোনোদিনও বুঝতে পারবে না। এই বোধ যদি তোমার থাকতো, আমাকে যাবজ্জীবন বয়ে নিয়ে বেড়াবার ব্যাধি দিয়ে এভাবে ছেড়ে যেতে পারতে না। পারতে না নিজের সুখ কুড়াতে আমাকে নিষ্ক্রিয় করে দিতে। মুখ বুজে কাঁদবার বুক আছে, চোখের পানি মুছে দেবার হাত আছে, মাথার উপর মজবুত ছাদ আছে। হারাতে দেব না, হারাতে না দেবার আস্থা আছে। তবুও কি যেন নেই, আর কি যেন আছে, যা থাকাটাই অধিক বেদনাতুর। ধন্যবাদ। অসাধারণ। কিছু একটা নেই, কিছু একটা হ্যাঁ, আছে। তবে এই না এই থাকা দুটো জুড়ে কেমন ডামাডোল। যেন মানে এই না না থাকা জুড়েই কেউ একজন থেকে যায়, না থাকাটা যে হ্যাঁ, পূর্ণতা দেয়। পূর্ণতা দেয় আসলেই। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, 10 মিনিট হয়ে গেছে আমাদের অনুষ্ঠানে 1 ঘন্টা হওয়ার পরেও। দারুণ দারুণ সময় কাটলো। থ্যাংক ইউ সো মাচ আপু। খুব এনজয় করেছি আর দ্রুতি আপুর সাথে আমি আজকে 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 পরিচিত হতে আজকে পেরেছি। অনুষ্ঠান শেষ করবা তুমি, আজকে অনুষ্ঠান শেষ করবা তুমি। ওয়েট আমি ওয়েট, আমি ও বিদায় আচ্ছা নিয়ে আচ্ছা, নিব, দ্যুতি বিদায় নিয়ে নিবে, তারপর তুমি তোমার যদি আরেকটা বলতে ইচ্ছা করে, আরেকটা পাঠ করতে ইচ্ছা করে, যা কিছু, আজকে যেহেতু তোমার অনুষ্ঠান, ওকে ওকে, আমি শেষ করবো, ঠিক এই আছে। এই কাজটা তুমি ওকে করবা। ওকে, ঠিক 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 আছে। আছে। আমি ইরা জেনিত বিদায় নিচ্ছি। ইরা জেনিত শো এর এপিসোড 12 সিজন 2 এর এই পর্ব থেকে।
আর আমার সঙ্গে আছে দ্যুতি। দ্যুতি, তুমি যদি কিছু বলতে চাও বলে নাও, তারপরে ওভার টু রিয়াজ ভাইয়া। রিয়াজ Okay. আব্বাসী। ওকে প্রথমেই আমি জেরিত আপুকে ধন্যবাদ দেব আমাকে আবার শোতে নিয়ে আসার জন্য। আমার ভীষণ ভালো লেগেছে, যদিও আজকে আপুর আসার কথা ছিল, জেসি আপুর, কিন্তু আপু একটু হয়তো বা অসুস্থ, যার জন্য আমি সুযোগ পেয়েছি আসার। এই জন্য অসংখ্য ধন্যবাদ, এবং আমার নিজেকে প্রকাশ করার সুযোগ দেওয়ার জন্য আপুকেও ধন্যবাদ। এবং রিয়াজ ভাই, আপনার সাথে প্রথম আমার শো, আশা করি ভালো লেগেছে, এবং অবশ্যই। আপনার সাথে শো করতে পেরে আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভীষণ ভীষণ। একদম একদমই ধন্যবাদ। তাই। এবং আমারও আমি আমি ইভেন ভাবতেছিলাম যে লাইভটা শেষ করে আমি আপনাকে নক করব যে আমরা ডুয়েট কিছু করতে পারি কিনা। আপনার বলার টোন অনেকটাই মিলে আমার সাথে। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ জেনিত আপু। অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আমাদেরকে সঙ্গ দেওয়ার জন্য। অনেক অনেক ভালোবাসা। আর একদম শেষে এসে অনুনয় বিনয় করে বলতে চাই, আমাদেরকে ভুলা যায় না। ভুল কইরা যদি ভুলা যান, আমরা জানতে পারলে কষ্ট পাবো। যদি কখনো মনের স্টোরেজ ফোনের স্টোরেজের মতো পরিপূর্ণ হয়ে যায়, যদি স্টোরেজের অভাবে কিছু ডিলিট করতে হয়, তাহলে আমাদেরকে ডিলিট কইরান না, আপনারা অন্য কিছু ডিলিট কইরান। আমাদেরকে থাকতে দিয়েন মনে, যত্নে রাখেন কিংবা অযতনে। এই আশাটা করেই শেষ করছি আজকের মতো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।